তোর মতো সন্তান আমাদের দরকার নেই, তুই এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যা। তোর মুখ দেখতে চাই না। মায়ের চিৎকার করে বলা কথাগুলো অয়নের বুকে লাহল। মা ঘরের মেঝেতে বসে আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদছেন। অয়ন দরজার চৌকাঠে দাঁড়িয়ে একবার মায়ের দিকে তাকালো, কিন্তু তার মুখে কোনো কথা নেই। কি বা বলবে সে? অভাব আর দেনার দায় জর্জরিত সংসারে আবেগ বা যুক্তি দুটোই বড় মূল্যহীন। বাবার পেনশনের টাকা ফুরিয়েছে কবেই, এখন পাওনাদারদের গালিগালাজি নিত্যদিনের সঙ্গী। বুকভরা দীর্ঘশ্বাস চেপে অয়ন এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এল। গন্তব্যহীনভাবে হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছালো স্টেশনে। সিমেন্টের বেঞ্চিটায় ধপ করে বসে পড়ল সে। আজ সাবিহা তাকে দেখা করতে বলেছে। হয়তো এটাই শেষ দেখা। একটু পর সাবিহা এল। পরনে নীল সালোয়ার কামিজ, কিন্তু চিরচেনা সেই উজ্জ্বলতা আজ তার মুখে নেই। সাবিহার মনটা ভীষণ ভার। সে কোনো কথা না বলে চুপচাপ অয়নের পাশে এসে বসল। স্টেশনের কোলাহলের মাঝেও তাদের দুজনের মাঝখানে যেন এক অস্বস্তিকর নীরবতা। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সাবিহা বলল, আমি আর বাবা মাকে মানাতে পারলাম না অয়ন। তারা আমার বিয়ে ঠিক করেছে। আগামী সপ্তাহেই এনগেজমেন্ট। অয়ন মাটির দিকে তাকিয়ে রইল। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, তুমি কিছুই করতে পারলে না? না একটা চাকরি জোটাতে পারলে, না অন্য কিছু? কত হেল্প করলাম আমি তোমাকে, টিউশনি থেকে শুরু করে সিভি ড্রপ আরও কত কি। কিন্তু ফল শূন্য। অয়ন খুব নিচু গলায় উত্তর দিল, আমি তো চেষ্টা করলাম সাবিহা। সাবিহা কিছুটা ঝাঁঝের সঙ্গেই বলল, কিছু করনি তুমি? সব সময় বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাফেরা, এ ছাড়া আর কি করেছ? সিরিয়াস হলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। যাই হোক, আর কিছু বলতে চাই না। ভালো থেকো। আমি গেলাম। সাবিহা উঠে চলে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। অয়ন ঝাপসা চোখে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল গালে। সব দিক থেকে সে আজ বড় একা। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এল। স্টেশনের হলুদ ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠল একে একে, কিন্তু অয়নের মনের ভেতর তখন শুধুই ঘুটঘুটে অন্ধকার। বাবার দেনার চাপ ইদানিং অসহ্য হয়ে উঠেছে। পাওনাদাররা এখন আর শুধু গালি দেয় না, ইদানিং বাড়িতে এসে মারধরের হুমকি দিয়ে যাচ্ছে। বাবার অপমানিত মুখ আর মায়ের কান্না সে আর সহ্য করতে পারছে না। অয়ন ভাবল, তার বেঁচে থাকার কোনো মানেই নেই। সে পরিবারের বোঝা, প্রেমিকার কাছে ব্যর্থ। একমাত্র উপায় আত্মহত্যা। দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। ঝিকঝিক শব্দে মাটি কাঁপছে। অয়ন বেঞ্চ ছেড়ে উঠল। প্ল্যাটফর্মের একেবারে কিনারায় এসে দাঁড়ালো সে। ট্রেনটা দ্রুতগতিতে এগিয়ে আসছে, হেডলাইটের তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অয়ন চোখ বন্ধ করল। জীবনের সব ব্যর্থতা মুছে ফেলার এটাই তো সুযোগ। ট্রেনটা যখন একদম কাছে, বাতাসের ঝাপটা যখন তার গায়ে লাগছে, ঠিক তখনই কেউ একজন তার হাত ধরে হ্যাঁচকা টান দিল। ছিটকে গিয়ে ওপাশের লাইনের ওপর পড়ল অয়ন। ট্রেনটা বিকট শব্দে পাশ দিয়ে চলে গেল। অয়ন ভয়ে কাঁপছে। ল্যাম্পপোস্টের আবছা আলোয় সে দেখল তার সামনে এক লোক দাঁড়িয়ে। লোকটার বেশভূষা অদ্ভুত। পরনে সাদা অ্যাপ্রন, অনেকটা ডাক্তারদের মতো, কিন্তু চোখে মুখে এক পা গলাটে ভাব। এলোমেলো চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। লোকটি অয়নের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল, ব্যর্থ হয়ে আত্মহত্যা করবি কেন? মরে গেলে তো সব শেষ। তার চেয়ে অন্য পৃথিবীতে গিয়ে দেখে আয়, তুই কেন ব্যর্থ আর অন্য তুই কেন সফল। অয়ন ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, মানে? লোকটি নিচু হয়ে অয়নের চোখের দিকে তাকিয়ে বলল, মানে হলো মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব। এটা এমন এক দুনিয়া যা আমাদের পৃথিবীর মতোই, কিন্তু হতে পারে সেটা এর চেয়েও উন্নত। আমাদের মতো কেউ সেখানে রয়েছে, শুধু জীবন যাপন সবটাই আলাদা। আর সেখানে হয়তো তুই চরম সফল। সেখানে যা। পারলে ওখানে গিয়ে নিজের জীবনটা নতুন করে সাজা, রাজত্ব কর সেখানে। অয়ন কিছুই বুঝতে পারছে না। স্বপ্ন দেখছে নাকি সত্যি, ঠাহর করতে পারছে না। লোকটি পকেট থেকে একটা অদ্ভুত দর্শন আংটি বের করল। আংটিটা থেকে হালকা নীলচে আলো বের হচ্ছে। সে অয়নের হাতে আংটিটা দিয়ে বলল, এই নে। এটা সাধারণ আংটি নয়। এটা তোকে ওই ইউনিভার্সে ইনভিজিবল বা অদৃশ্য রাখবে। আবার যখন তুই চাইবি, তখন তোকে সবার সামনে দৃশ্যমান করবে। সেখানে তুই তোর জীবনের শুরু থেকে সব দেখতে পাবি। নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ পাবি। কথা শেষ করেই লোকটি পকেট থেকে একটা রিমোটের মতো যন্ত্র বের করে কিছু একটা টিপল। সঙ্গে সঙ্গে তাদের সামনে বিশাল এক আলোকময় দরজা খুলে গেল। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। অয়ন কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাকে ধরে এক ধাক্কা দিল দরজার দিকে। যা, নিজের ভাগ্য নিজেই দেখে আয়। পড়ে যাওয়ার মুহূর্তে অয়ন শুনল লোকটির শেষ কথাগুলো। মনে রাখিস, ওই আংটির 3টি প্যাচ রয়েছে। প্রথম প্যাচে তুই অদৃশ্য হবি, দ্বিতীয় প্যাচে সবার সামনে আসবি, আর তৃতীয় প্যাচ ঘোরালে আবার এই পৃথিবীতে ফিরে আসবি। কথাগুলো অয়নের কানে পৌঁছালো বটে, কিন্তু তার মনে হলো সে এক অনন্ত শূন্যতায় ভেসে যাচ্ছে।
চারদিকে শুধু আলো আর আলো। পরিচিত পৃথিবী, মা, বাবা, সাবিহা, সবকিছু মিলিয়ে যাচ্ছে। সে এক অন্য জগতে পাড়ি দিচ্ছে, যেখানে অপেক্ষা করছে এক অজানা ভবিষ্যৎ। চারপাশের ঘুটঘুটে অন্ধকার। একটা বিশাল ঘরের মাঝখানে বসে আছে এক আবছা অবয়ব। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু টেবিলের ওপর রাখা মোবাইল ফোনের স্ক্রিনের নীলচে আলোয় তার হাতের আঙুলগুলো চকচক করছে। নিস্তব্ধতা ভেঙে ভারী আর গম্ভীর এক যান্ত্রিক স্বরে অবয়বটি বলে উঠল, ইভান কখনো কারো কাছে নত হয়নি, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তোর মতো 2 দিনের এমপি আমার কিছুই করতে পারবে না। আমি কখনো আমার প্রতিদ্বন্দ্বী জিয়য় রাখি না। যদি কেউ আমার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে তাকে গোড়াসুদ্ধ উপড়ে ফেলি। কথাগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই সে টেবিল থেকে ফোনটা তুলে নিল। ধীরস্থির ভঙ্গিতে একটা নাম্বারে কল দিল সে। ওপাশ থেকে কল রিসিভ হতেই ইভানের কণ্ঠে ঝরে পড়ল ঠান্ডা মৃত্যুর পরোয়ানা। আজ রাতের পর এমপি রতন নামের কেউ যেন আর জীবিত না থাকে। কাজটা যেন নিখুঁত হয়। ওপাশ থেকে যান্ত্রিক কিন্তু দ্রুত উত্তর এল, চিন্তা করবেন না স্যার, 2 ঘন্টার মধ্যে ওর কোনো অস্তিত্ব থাকবে না। ফোনটা কেটে টেবিলে রাখল ইভান। অন্ধকারে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর হাসি। এক অচেনা শহরের শক্ত মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে অয়ন। কতক্ষণ এভাবে ছিল সে জানে না। যখন জ্ঞান ফিরল, তখন মাথাটা ভনভন করছে। শরীরটা টলমল করছে, যেন প্রবল কোনো ঝড়ের ধকল গেছে তার ওপর দিয়ে। সে কষ্ট করে উঠে দাঁড়াল। চোখ রগড়ে চারপাশটা দেখতেই অয়নের চক্ষু চড়ক গাছ। সে দাঁড়িয়ে আছে তাদের শহরের সেই পুরনো মাঠটায়। কিন্তু না, এটা সেই মাঠ নয়, এই মাঠ অনেক বেশি চকচকে, আধুনিক। চারপাশের বিল্ডিংগুলো সুউচ্চ, রাস্তায় অদ্ভুত সব গাড়ি চলছে যা সে আগে কখনো দেখেনি। সবকিছু কেমন যেন উন্নত আর গোছানো। আমি কি স্বপ্ন দেখছি, নাকি ওই পাগলা ডাক্তারের কথাই সত্যি? বিড়বিড় করে বলল অয়ন, আমি কি সত্যি মাল্টিভার্সে এসে পড়লাম? সে টলমল পায়ে সামনে এগোতে গেল। পাশ দিয়ে কয়েকজন মানুষ হেঁটে গেল, কিন্তু কেউ তাকে ধাক্কা দিল না বা তার দিকে তাকালো না। যেন সে বাতাস। অয়ন পরীক্ষা করার জন্য একজনের সামনে গিয়ে হাত নাড়ল। লোকটা তার অস্তিত্বই টের পেল না, সোজা তার শরীরের ভেতর দিয়ে চলে গেল যেন। অয়নের বুঝতে বাকি রইল না, সে এখন অদৃশ্য। সে মাঠের একটা ফাঁকা কোণায় সরে এল। পকেট থেকে সেই অদ্ভুত আংটিটা বের করে দেখল। ডাক্তার বলেছিল এটার প্যাচ ঘুরিয়ে দৃশ্যমান বা অদৃশ্য হওয়া যায়। সে আপাতত অদৃশ্য থাকাটাই নিরাপদ মনে করল। হঠাৎ পেটের ভেতর মোচড় দিয়ে উঠল খিদে। সেই কখন বাড়ি থেকে বের হয়েছে, পেটে দানা পানি পড়েনি। কিন্তু খাবে কি? পকেটে তো কানাকড়িও নেই, আর এই ভিনগ্রহের মতো দুনিয়ায় তার টাকার চল আছে কি না কে জানে। ঠিক তখনই তার চোখ পড়ল মাঠের উল্টো দিকের এক ঝা চকচকে বার্গার শপের ওপর। কাচের শোকেসে সাজানো বার্গার আর ঠান্ডা পানি দেখে জিভে জল এসে গেল। অয়ন ভাবল, আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, তাহলে একটু নিয়ে নিলে ক্ষতি কি? সে ধীর পায়ে দোকানের কাউন্টারের পেছনে চলে গেল। কেউ তাকে খেয়াল করল না। দ্রুত হাতে একটা বড় বার্গার আর পানির বোতল তুলে নিল সে। অবাক হয়ে দেখল, তার হাতে স্পর্শ লাগা মাত্রই বার্গার আর বোতলটাও অদৃশ্য হয়ে গেল। বাহ, দারুণ তো, আমার হাতে যা থাকছে সেটাও অদৃশ্য হয়ে যাচ্ছে। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল অয়ন। সে দ্রুত পায়ে মাঠের এক নির্জন কোণায় এসে গপগপ করে খেতে শুরু করল। খাওয়া প্রায় শেষ, এমন সময় হঠাৎ রাস্তায় শোরগোল শোনা গেল। অয়ন দেখল এক বিরাট মিছিল এগিয়ে আসছে। হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছে, এমপি রতন হত্যার বিচার চাই, বিচার চাই। অয়ন কৌতূহলী হয়ে ভিড়ের কাছে এগিয়ে গেল। মিছিলের সবার হাতে একটা বড় ছবি। ছবিটা দেখে অয়নের হাত থেকে পানির বোতলটা পড়ে যাওয়ার উপক্রম হল। ছবির লোকটা আর কেউ নয়, তাদের এলাকার কাউন্সিলর রতন। যে রতনের অত্যাচারে অয়নের বাবার মতো অনেকেই অতিষ্ঠ, সেই রতন এই দুনিয়ায় এমপি, আর এই রতনকে ঘিরেই তার পরিবারের যত দুর্দশা। ভিড়ের মধ্যে দুজন লোক ফিসফিস করে কথা বলছিল। অয়ন কান পেতে রইল। একজন বলল, ভাই, মিছিল করে লাভ কি? আমরা সবাই জানি এই কাজ কার। আরেকজন মাথা নেড়ে বলল, হুম, এমপি রতনকে মারার মতো বুকের পাটা এই শহরে ইভান ছাড়া আর কারো নেই। কিন্তু প্রমাণের অভাবে পুলিশ কিছুই করতে পারবে না। ইভান নামটা শোনামাত্র অয়নের বুকের ভেতরটা ধক করে উঠল। ইভান, এটা তো তারই ডাকনাম। পুরো নাম ইভান শাহরিয়ার অয়ন। তার নিজের দুনিয়ায় সে একটা ব্যর্থ বেকার ছেলে, আর এই দুনিয়ায় সেই কি না এমপি খুনের আসামি। অয়নের হাত পা ঠান্ডা হয়ে এল। এখানকার অয়ন কি তবে কোনো ভয়ঙ্কর মাফিয়া, নাকি তার চেয়েও বড় কোনো গডফাদার? যে অয়ন নিজের বাবার দেনার দায় আত্মহত্যা করতে গিয়েছিল, সেই অয়নই এই দুনিয়ায় এত ক্ষমতাধর। অয়ন মন্ত্রমুগ্ধের মতো ভিড়ের দিকে তাকিয়ে রইল, তার মস্তিষ্কে তখন হাজারো প্রশ্নের ঝড়। অয়ন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এমপি রতন খুন হয়েছে, আর তার হুকুমদাতা নাকি স্বয়ং সে, অথবা এই মহাবিশ্বের ইভান। ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না।
যে ছেলেটা নিজের জগতে একটা মশা মারতেও দুবার ভাবে, সে এখানে এত বড় গ্যাংস্টার। কিন্তু কেবল এইটুকু তথ্য জেনে সিদ্ধান্তে আসা বোকামি হবে। তাকে নিজের চোখে দেখতে হবে এই দুনিয়ার ইভান আসলে কেমন। তার চালচলন, কথাবার্তা, জীবনযাপন সবটাই জানা দরকার। অয়ন ভিড় ঠেলে বেরিয়ে এল। তার উদ্দেশ্য এখন একটাই, নিজের বাড়ি খুঁজে বের করা। এই শহরের রাস্তাঘাট অনেকটাই তার পরিচিত শহরের মতো, শুধু অনেক বেশি সাজানো গোছানো আর আধুনিক। অয়ন হাঁটতে শুরু করলো তার বাড়ির রাস্তার দিকে। কিছু দূর এগোতেই একটা মোড়ের মাথায় থমকে দাঁড়াতে হলো তাকে। রাস্তার পাশে একটা পানের দোকানের সামনে দাঁড়িয়ে আছে নাকিব। অয়নের নিজের জগতে এই নাকিব এক আতঙ্কের নাম। কাউন্সিলর রতনের স্ত্রীর বোনের ছেলে হওয়ার সুবাদে তার দাপটে এলাকাবাসী তটস্থ থাকে। ছিনতাই, মাস্তানি, এমনকি খুনের মামলাও আছে তার নামে। অয়ন সব সময় চেষ্টা করত এই ছেলেটাকে এড়িয়ে চলতে, পাছে কোনো ঝামেলায় পড়তে হয়। কিন্তু এখানকার দৃশ্যপট ভিন্ন। নাকিবকে দেখে মনে হচ্ছে সে যেন ভীত সন্ত্রস্ত হরিণ। বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তার এই চোর পুলিশ ভাবভঙ্গি দেখে অয়নের কৌতূহল হল। সে ভাবল, দেখা যাক এই দুনিয়ায় আমার অবস্থানটা আসলে কোথায়। পকেটে হাত দিয়ে আংটির দ্বিতীয় প্যাচটা ঘোরাল অয়ন। মুহূর্তের মধ্যে সে অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে উঠল। তারপর ধীর পায়, বেশ গাম্ভীর্য নিয়ে গিয়ে দাঁড়ালো নাকিবের ঠিক সামনে। নাকিব তখনও এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ সামনে কারো ছায়া দেখে সে চমকে উঠল। মুখ তুলে ইভানের অয়নের চেহারা দেখতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। যেন সাক্ষাৎ যমদূত দেখছে সামনে। তার হাত পা ঠকঠক করে কাঁপতে শুরু করল। হাতের জ্বলন্ত সিগারেটটা অজান্তেই পড়ে গেল মাটিতে। নাকিব ধপ করে অয়নের পায়ের কাছে বসে পড়ল। হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ভাই ইভান ভাই, বিশ্বাস করেন আমি জানতাম না আপনি এই রাস্তায় আসবেন। আমায় মাফ করে দেন ভাই। আমি তো শুধু খালুকে, রতন, শেষবারের মতো দেখতে এসেছিলাম। এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না ভাই। প্লিজ ভাই, আমারে মারবেন না। অয়ন অবাক হয়ে তাকিয়ে রইল। যে নাকিবকে দেখে সে ভয় রাস্তা বদলাত, সেই নাকিব আজ তার পায়ের কাছে বসে প্রাণভিক্ষা চাইছে। বুকের ভেতরটা অদ্ভুত এক তৃপ্তিতে ভরে উঠল অয়নের। ক্ষমতার স্বাদ বুঝি একেই বলে? তবে সে তার বিস্ময় প্রকাশ করল না, বরং নিজের ভেতর একটা কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলল। গলার স্বর ভারী করে বলল, তোকে না বারণ করেছিলাম আমার সীমানায় পা রাখতে? সাহস তো কম নয় তোর। নাকিব মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল, যেন চোখের দিকে তাকানোর শ্বাসটুকুও তার নেই। আর কোনোদিন এমন ভুল হবে না ভাই। আজকের পর আপনি আমার ছায়াও দেখবেন না। দোহাই লাগে ভাই, আমায় এবারের মতো ছেড়ে দেন। অয়ন বুঝল, এই দুনিয়ার ইভান শুধু ক্ষমতাবানী নয়, তার ত্রাসের রাজত্ব অনেক দূর বিস্তৃত। সে মনে মনে ভাবল, একটু নাটক করা যাক। সে নাকিবের দিকে ঝুঁকে ঠান্ডা গলায় বলল, আজকের মতো মাফ করলাম, কিন্তু এরপর যদি আমার বা আমার কোনো লোকের আশেপাশে তোকে দেখি, তবে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। যা, ভাগ এখান থেকে। নাকিব যেন বিশ্বাসই করতে পারছিল না যে সে এত সহজে ছাড়া পেয়েছে। জি ভাই, জি আমি এখনই যাচ্ছি বলেই সে তড়িঘড়ি করে উঠে উল্টো দিকে দৌড় দিল। একবারও পেছনে ফিরে তাকালো না। অয়ন তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আংটির প্যাচ ঘুরিয়ে সে আবার অদৃশ্য হয়ে গেল। মনে মনে ভাবল, পাওয়ারফুল হওয়াটা মন্দ না, কিন্তু ইভান আসলে কতটুকু পাওয়ারফুল, সেটা তার বাড়ি না দেখলে বোঝা যাবে না। মিনিট 10 হাঁটার পর অয়ন এসে পৌঁছালো সেই পরিচিত গলিটায়। কিন্তু গলিটা পরিচিত হলেও পরিবেশটা সম্পূর্ণ অচেনা। যেখানে তাদের নরবরে টিনের চালের বাড়িটা থাকার কথা, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক আলিশান ডুপ্লেক্স ভিলা। বাড়ির গেটে বড় বড় অক্ষরে লেখা, শাহরিয়ার ভিলা। অয়ন হা হয়ে তাকিয়ে রইল। সাদা রঙের দালানটি বিকেলের রোদ পড়ে চকচক করছে। গেটের সামনে উর্দি পরা দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে। বাড়ির সামনে সুন্দর বাগান, তাতে নাম না জানা বিদেশি ফুলের সমারোহ। এটা আমার বাড়ি, নাকি আমি ভুল ঠিকানা এলাম? অয়ন বিড়বিড় করল। কিন্তু ভুল হওয়ার তো কথা নয়। আশেপাশের কিছু ল্যান্ডমার্ক ঠিকই আছে। সে অদৃশ্য অবস্থাতেই গেট দিয়ে ভেতরে ঢুকল। সিকিউরিটি গার্ডরা তাকে দেখতে পেল না, নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বাড়ির প্রধান দরজাটা খোলা। অয়ন ভেতরে পা রাখতেই তার চোখ ধাঁধিয়ে গেল। বিশাল ড্রয়িং রুম। মেঝেতে ইতালিয়ান মার্বেল পাথর, ছাদ থেকে ঝুলছে বিশাল ঝাড়বাতি। একদিকে দামি সোফা সেট, অন্যদিকে বিশাল একটা টিভি। এসি চলছে মৃদু শব্দে। ঘরজুড়ে দামি পারফিউমের সুবাস। ড্রয়িং রুমের এক কোনায় সোফায় বসে আছেন কয়েকজন মধ্যবয়স্কা মহিলা। তাদের মাঝখানে যিনি বসে আছেন, তাকে দেখে অয়নের পা আটকে গেল মেঝের সাথে। তিনি অয়নের মা, কিন্তু এ এক অন্য মা। অয়নের চেনা মায়ের পরনে থাকে তালি দেওয়া শাড়ি, চোখে মুখে থাকে রাজ্যের ক্লান্তি আর হতাশা। কিন্তু এখানকার মায়ের পরনে দামি সিল্কের শাড়ি, হাতে সোনার বালা। সবচেয়ে বড় কথা, তিনি প্রাণ খুলে হাসছেন।
তার হাসিতে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, নেই পাওনাদারের ভয়ের ছায়া। মায়ের এই হাসিমুখ কত বছর দেখেনি অয়ন, তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ইচ্ছা করল ছুটে গিয়ে মায়ের কোলে মাথা রাখতে, কিন্তু সে অদৃশ্য। আর তাছাড়া এই মা তো তার নয়, এই মা ইভানের। অয়ন চোখের কোণে জমা পানিটুকু মুছে ফেলল। হঠাৎ ওপরতলা থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এল। নারী কণ্ঠ। অয়নের কান খাড়া হয়ে গেল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। দোতলার করিডোরটা আরো সুন্দর। হাসির শব্দটা আসছে বাপাশের বড় ঘরটা থেকে। অয়ন দরজার কাছে গিয়ে উকি দিল। ঘরের ভেতরটা রাজপ্রাসাদের শয়নকক্ষের মতো সাজানো। বিশাল খাটের ওপর বসে আছে সাবিহা। আর তার পাশে দাঁড়িয়ে আছে ইভান, মানে এই দুনিয়ার অয়ন। ইভানকে দেখে অয়ন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আয়নায় সে নিজেকে যেমন দেখে, এই ইভান তার চেয়ে বহুগুণ আলাদা। উস্কো খুস্কো চুল আর মলিন চেহারার বদলে ইভানের চুলগুলো সুন্দর করে ছাটা, চাপ দাড়ি, পরনে দামি ব্র্যান্ডের টি শার্ট আর ট্রাউজার। তার শারীরিক গঠনও অয়নের মতো রোগা নয়, বরং জিম করা সিক্স প্যাক বডি। চোখে মুখে আত্মবিশ্বাসের দীপ্তি। সাবিহার পরনে একটা হালকা গোলাপি রঙের জামা। সে হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ছে। অয়নের দুনিয়ায় যে সাবিহা তাকে ছেড়ে চলে গিয়েছিল দারিদ্র্যের কারণে, সেই সাবিহা আজ এখানে কত সুখী, তার চোখে মুখে সেই চিরচেনা উজ্জ্বলতা, যা অভাবের তাড়নায় হারিয়ে গিয়েছিল। হঠাৎ ইভান সাবিহার কোমর দুহাতে জড়িয়ে ধরে তাকে বিছানায় ফেলে দিল। সাবিহা কৃত্রিম রাগ দেখিয়ে বলল, উফ ইভান, ছাড়ো তো এখন, এসব কি করছো? হ্যাঁ, নিচে মেহমান আছে, আন্টিরা যদি হঠাৎ ডেকে পাঠান তখন কি হবে? ইভান সাবিহার মুখের ওপর ঝুঁকে তার কপালে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। খুব গভীর আর রোমান্টিক স্বরে বলল, নিজের বউকে আদর করব, তাতে কার কি? আর বউকে ভালোবাসার সময় সব ডাকাডাকি নিষিদ্ধ। দরজা লক করা আছে, কেউ আসবে না। সাবিহা লাজুক হেসে ইভানের বুকে আলতো ধাক্কা দিল। ধুর, আমার এখন একদম মুড নেই বাবু। ছাড়ো, আমি নিচে যাচ্ছি। ইভান হাসল। সেই হাসিতে কোনো কুটিলতা নেই, আছে কেবল ভালোবাসা। সাবিহা উঠে জামা ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। অয়ন দরজার আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার বুকের ভেতরটা ঈর্ষা আর আনন্দে তোলপাড় করছে। একদিকে নিজের ব্যর্থতা আর অন্যদিকে নিজেরই আরেক সত্তার এই আকাশচুম্বী সাফল্য। তবে সে খুশি হলো এটা ভেবে যে, কোনো এক পৃথিবীতে অন্তত সে আর সাবিহা এক হতে পেরেছে। সাবিহা ভালো আছে, সুখে আছে। ইভান কিছুক্ষণ বিছানায় বসে রইল। তারপর উঠে পাশের ঘরের দিকে পা বাড়াল। অয়ন কৌতূহলী হয়ে তার পিছু নিল। পাশের ঘরটা কোনো শোবার ঘর নয়। এটা অনেকটা সায়েন্স ফিকশন মুভির ল্যাবের মতো। ঘরের তাপমাত্রা বেশ কম। চারদিকের দেয়ালে সাউন্ডপ্রুফিং ফোম লাগানো। ঘরের মাঝখানে বিশাল এক ডেস্ক, আর তার ওপর সাজানো রয়েছে অন্তত 4-5টা বিশাল কার্ভড মনিটর। সিপিইউগুলোর ভেতর থেকে নীল আর লাল আলো বের হচ্ছে। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে আরও নানা রকম গ্যাজেট। ইভান চেয়ারে বসে একটা সুইচ টিপতেই মনিটরগুলো জ্বলে উঠল। অয়ন কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। স্ক্রিন জুড়ে দুর্বোধ্য সব কোডিং আর গ্রাফিক্সের খেলা। অয়ন নিজে কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিল, কিন্তু অর্থাভাবে পড়ালেখা শেষ করতে পারেনি। তবে সেটুকু জ্ঞান দিয়ে সে বুঝতে পারল, ইভান এখানে কোনো সাধারণ কাজ করছে না। স্ক্রিনের একপাশে খুলে আছে একটা বিশাল ম্যাপ, অন্য পাশে শেয়ার মার্কেটের ওঠানামার জটিল সব গ্রাফ। আরেকটা মনিটরে চলছে কোনো এক সফটওয়্যার তৈরির কাজ। অয়ন ভালো করে লক্ষ্য করে বুঝল, ইভান একজন হাই প্রোফাইল সফটওয়্যার ডেভেলপার। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন টেক জায়ান্টের সাথে তার পার্টনারশিপ রয়েছে। ক্রিপ্টোকারেন্সি, সাইবার সিকিউরিটি, আর এআই ডেভেলপমেন্ট, সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। অয়ন মুগ্ধ হয়ে ভাবল, ইস, আমার স্বপ্নটাই এখানে সত্যি হয়েছে। আমি তো এমন কিছুই হতে চেয়েছিলাম। ইভান আজ তার মেধা দিয়ে বিশ্ব জয় করেছে। তার এই বিত্তবৈভব, এই ক্ষমতা, সবই তার নিজের অর্জিত। কিন্তু পরক্ষণেই একটা খটকা লাগলো অয়নের মনে। সবকিছুই তো ঠিক আছে। ইভান সফল, ধনী, সুখী। তার আয়ের উৎসও পরিষ্কার, প্রযুক্তি আর ব্যবসা। তাহলে কেন কেন তাকে এমপি রতনের মতো একজন লোককে খুন করার অর্ডার দিতে হলো? একজন সফল ব্যবসায়ী আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে আন্ডারওয়ার্ল্ডের কি সম্পর্ক? অয়ন লক্ষ্য করল, ইভান একটা এনক্রিপ্টেড উইন্ডো ওপেন করল। সেখানে কিছু অচেনা ভাষায় মেসেজ আদান প্রদান হচ্ছে। ইভানের ভুরু কুঁচকে আছে, কপালে চিন্তার ভাঁজ। সে কি তবে এই বৈধ ব্যবসার আড়ালে আরও ভয়ঙ্কর কিছুর সাথে জড়িত? কোনো আন্তর্জাতিক মাফিয়া চক্র? নাকি কোনো গোপন সরকারি প্রজেক্ট? অয়ন মনিটরের আরও কাছে এগিয়ে গেল, যদি কিছু পড়া যায়। ঠিক তখনই ইভানের ফোনটা বেজে উঠল। ইভান ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এল, স্যার, কাজ তো শেষ। কিন্তু পুলিশ কমিশনার খুব ক্ষেপে আছেন। তিনি নাকি
পার্সোনালি ইনভেস্টিগেশন শুরু করবেন। ইভান চেয়ারে হেলান দিয়ে খুব শান্ত গলায় বলল, কমিশনারকে নিয়ে ভেবো না, তার ফাইলটা রেডি করো। কাল সকালেই তার কুকর্মের সব প্রমাণ তার ইমেইলে পাঠিয়ে দেবে। নিজের চাকরি বাঁচাতে সে নিজেই চুপ হয়ে যাবে। অয়নের পিলে চমকে উঠল। পুলিশ কমিশনারকেও ব্ল্যাকমেইল করার ক্ষমতা রাখে ইভানকে এই ইভান? নিছকই এক জিনিয়াস, নাকি এক ঠান্ডা মাথার অপরাধী? অয়ন বুঝতে পারল, মাল্টিভার্সের এই গল্পটা যতটা সুন্দর মনে হচ্ছে, তার চেয়েও অনেক বেশি জটিল আর বিপজ্জনক। ইভান কিভাবে এত অল্প সময়ে এমন দানবীয় ক্ষমতার অধিকারী হল, তা অয়নের কাছে এক গভীর রহস্য। বর্তমানের এই প্রতাপশালী ইভানের সাথে তার নিজের অস্তিত্বের কোনো মিল সে খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই অয়নের মনে পড়ল সেই অদ্ভুত ডাক্তার লোকটার কথা। আংটিটা দেওয়ার সময় সে বলেছিল, আংটির গায়ে বিশেষ কায়দাতে চাপ দিয়ে ধরে রাখলে অতীতের ঘটনা দেখা যাবে। রহস্য উদ্ঘাটনের নেশায় অয়ন আংটির গায়ে শক্ত করে চাপ দিল। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে দৃশ্যপট বদলে যেতে শুরু করল। বর্তমানের উন্নত শহর, আকাশচুম্বী দালান আর কোলাহল মিলিয়ে গিয়ে ভেসে উঠল এক ম্লান, জরাজীর্ণ দৃশ্য। অয়ন বুঝতে পারল, সে অতীতে এসে পড়েছে। সে দেখল, এই বাড়িটা হুবহু তার নিজের পৃথিবীর বাড়ির মতোই, পলেশতারা খসা দেয়াল, স্যাঁতস্যাঁতে মেঝে, আর বাতাসে অভাবের গন্ধ। ঘরের এক কোণে ইভান চুপ করে বসে আছে। তার বয়স তখন কম, চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। অয়নের মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। হঠাৎ বাড়ির উঠোনে শোরগোল শোনা গেল। কয়েকজন মাঝবয়সী মহিলা উগ্র ভঙ্গিতে বাড়িতে ঢুকল। তাদের নেতৃত্বে ছিলেন নাকিবের মা। অয়ন এদের চেনে। তার নিজের দুনিয়াতেও এরা পাওনাদার হিসেবে বাড়িতে এসে ঝামেলা করে। কিন্তু এখানকার পরিস্থিতি আরও ভয়াবহ। একটু পরেই বাইকের বিকট শব্দ তুলে নাকিব সেখানে হাজির হল। বাইক থেকে নেমেই সে চিবিয়ে চিবিয়ে বলল, খালাম্মা, অনেক নাটক দেখেছি। মারধর করে হলেও আজ টাকা আদায় করো। আমার টাকা চাই, ব্যাস। নাকিব ইশারামাত্র তার মা ইভানের মায়ের দিকে তেড়ে গেলেন। চিৎকার করে বলতে লাগলেন, হয় টাকা দিবি, নয়তো আজ তোর এমন অবস্থা করব যে পাড়ায় মুখ দেখাতে পারবি না। ইভানের মা হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বললেন, বুবু, আমার এখন আর কোনো সামর্থ্য নেই। কটা দিন সময় দাও। কথা শেষ করার সুযোগ দিলেন না নাকিবের মা। তিনি আচমকা ইভানের মায়ের চুলের মুঠি ধরে চড়মারতে শুরু করলেন। অয়ন শিউরে উঠল। তার নিজের দুনিয়ায় অপমান করেছে ঠিকই, কিন্তু গায়ে হাত তোলার সাহস পায়নি। কিন্তু এখানে এরা পশুর মতো আচরণ করছে। ইভান আর বসে থাকতে পারল না। সে দৌড়ে গিয়ে মাকে বাঁচাতে চাইল। কিন্তু নাকিব আর তার সাঙ্গপাঙ্গরা তৈরিই ছিল। তারা তিনজন মিলে ইভানকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দিল এবং এলোপাথারি লাথি মারতে লাগল। ইভানের শরীর দুমড়েমুচড়ে যাচ্ছিল, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হল না। মার খেতে খেতে সে শুধু মায়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত জিঘাংসা, যা অয়ন আগে কখনো নিজের চোখে দেখেনি। এক পর্যায়ে ক্লান্ত হয়ে নাকিব ও তার দলবল হুমকি দিয়ে চলে গেল। ইভান শরীর ঝেড়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। সে মাকে জড়িয়ে ধরল। মা বিলাপ করতে করতে বললেন, চল বাবা, আমরা থানায় যাই। কেস করব ওদের নামে। ইভান মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে অত্যন্ত শান্ত কিন্তু কঠিন গলায় বলল, কিছু হবে না আম্মু। রতন এখন এলাকার মেম্বার, আর নাকিব তার ডান হাত। থানায় গেলে রতন টাকার বান্ডিল ছুঁড়ে কেস তুলে নিতে বাধ্য করবে, উল্টো আমাদেরই হয়রানি হতে হবে। তুমি শুধু অপেক্ষা করো। বিচার আমি করব, তবে আমার পদ্ধতিতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ইভান রেললাইনের ওপর পাথরের স্তূপে বসে আছে। এই জায়গাটা অয়নের খুব প্রিয়, আবার খুব কষ্টের। সে নিজেও এখানে আত্মহত্যা করতে এসেছিল। কিছুক্ষণ পর সাবিহা হন্তদন্ত হয়ে সেখানে এল। তার চোখে মুখে উদ্বেগ। সে ইভানের পাশে বসে তার হাতটা শক্ত করে চেপে ধরল। ইভানের কেটে যাওয়া ঠোঁট আর ফোলা গাল দেখে সাবিহা শিউরে উঠল। ইভান নিচু গলায় দুপুরের সব ঘটনা সাবিহাকে খুলে বলল। সব শুনে সাবিহা কোনো কথা না বলে তার ভ্যানিটি ব্যাগ খুলল। সেখান থেকে জমানো বেশ কিছু টাকার একটা বান্ডিল বের করে ইভানের হাতে দিয়ে বলল, এই টাকাটা নাও। আজই গিয়ে ওদের মুখে ছুঁড়ে দিয়ে আসবে। আমি চাই না ওরা আর কোনোদিন আন্টির গায়ে হাত তোলার সাহস পায়। ইভান টাকার দিকে একবার তাকালো, তারপর সাবিহার হাতটা সরিয়ে দিয়ে বলল, এটা রাখো তোমার কাছে। আমার লাগবে না। সাবিহা এবার রেগে গেল। গলায় ঝাঁজ তুলে বলল, এটা রাখবে, নাকি ওরা আবার এসে আন্টিকে মেরে যাক সেটা দেখবে? তোমার কি আত্মসম্মানে লাগছে? এখন এসব ইগোর সময় না ইভান। ইভান শান্ত গলায় উত্তর দিল, আজ ওরা মারছে কারণ ওরা সুযোগ পাচ্ছে। ওরা জানে আমরা দুর্বল। তোমার এই টাকা দিয়ে কদিন আটকাব? টাকা ফুরালে ওরা আবার আসবে। কিন্তু আমি এমন ব্যবস্থা করতে চাই, যেন ওরা পালানোর পথ খুঁজে না পায়। সাবিহা অবাক হয়ে বলল, এখন যদি আবার আসে তখন কি করবে? টাকা ছাড়া তুমি ওদের সাথে পারবে না।
ইভান মুচকি হেসে পকেট থেকে তার ভাঙা ডিসপ্লের স্মার্টফোনটা বের করল। স্ক্রিনে কয়েকটা ট্যাপ করে সাবিহার সামনে ধরল। সাবিহা স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে উঠল। সেখানে একটা ইমেইল খোলা। বিদেশি কোনো এক ক্লায়েন্টের কাছ থেকে একটা অর্ডার কনফার্ম হয়েছে, যার পেমেন্ট অ্যামাউন্ট দেখে সাবিহার চোখ কপালে উঠল। এই ভাঙা ল্যাপটপ আর ফোন দিয়ে ইভান এত বড় কাজ বাগিয়ে নিয়েছে। সাবিহা খুশির পাশাপাশি ভয়ও পেল। সে কাপা গলায় বলল, ইভান, এটা তো অনেক টাকা, কিন্তু তুমি কি কোনো অবৈধ? ইভান তাকে থামিয়ে দিয়ে বলল, সব বৈধ নয়, আবার সব অবৈধও নয়। এই দুনিয়ায় যার টাকা আছে, সেই একমাত্র সুপার পাওয়ার। এতদিন সবাই ইভানের ভালো রূপ দেখেছে, এবার খারাপ রূপ দেখবে। আর মাত্র 6 মাস সাবিহা। 6 মাস পর নাকিব বা রতন, কারোরই অস্তিত্ব এই এলাকায় থাকবে না। সবাইকে আমি আমার পকেটে নিয়ে আসব। অদৃশ্য অয়ন এসব দেখে বাকরুদ্ধ হয়ে গেল। সে নিজে তার ভাঙা ল্যাপটপ আর স্লো ইন্টারনেটের দোহাই দিয়ে সারাজীবন বাবা মাকে দোষারোপ করে গেছে। নিজের ব্যর্থতার জন্য ভাগ্যকে দায়ী করেছে। অথচ এই ইভান একই পরিস্থিতিতে, একই ভাঙা ল্যাপটপ ব্যবহার করে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিল। যে তার বুদ্ধিমত্তা থাকলে যে পাহাড় সরানো যায়, তা অয়ন আজ হাড়ে হাড়ে টের পেল। সময়ের চাকা ঘুরল। অয়ন এবার নিজেকে 6 মাস পরের ভবিষ্যতে নিয়ে এল। শহরের এক গোপন আস্তানায় ইভান বসে আছে। এখন তার বেশভূষায় আমূল পরিবর্তন এসেছে। পরনে দামি জ্যাকেট, চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কয়েকজন পেশিবহুল যুবক। এদের দেখেই বোঝা যায় এরা ভাড়াটে খুনি বা পেশাদার অপরাধী। ইভান টেবিলের ওপর একটা পিস্তল নাড়াচাড়া করতে করতে ঠান্ডা গলায় বলল, আজ রাতে কাজটা হতে হবে। নাকিবকে এমনভাবে মারবে যেন ও আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে না পারে। কিন্তু সাবধান, ওকে প্রাণে মারবে না। পঙ্গু হয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণার। একজন ছেলে সামনে এগিয়ে এসে বলল, বসো, কাজ হয়ে যাবে। কিন্তু ও যদি আমাদের চিনে ফেলে? ইভান হাসল। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। সে বলল, মারবে এমনভাবে যেন কেউ কিছু বুঝতেই না পারে। আর কাজটা এমনভাবে সাজাবে যেন মনে হয় এটা শরীফের দলের কাজ। নাকিব যেন মনে করে শরীফের ছেলেরা তাকে মেরেছে। অয়ন শিউরে উঠল। সে ভেবেছিল ইভান হয়তো সাধারণ মারধরের মাধ্যমে প্রতিশোধ নেবে। কিন্তু সে যে এত বড় এবং ভয়াবহ কোনো পরিকল্পনা করেছে, তা অয়নের কল্পনার বাইরে ছিল। হাত পা ভেঙে দেওয়া, তাও আবার প্রতিপক্ষের ঘাড়ে দোষ চাপিয়ে, এ তো রীতিমতো সিনেমার খলনায়কদের চাল। সেদিন সন্ধ্যায় এলাকার মোড়ে নাকিব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আড্ডা দিচ্ছিল। চায়ের দোকানে বসে হাসাহাসি করছিল। হঠাৎ দুটো বাইক এসে থামল দোকানের সামনে। কিছু বুঝে ওঠার আগেই বাইকের আরোহীরা হেলমেট পরা অবস্থায় পকেট থেকে সাইলেন্সার লাগানো পিস্তল বের করল। পরপর কয়েকটা গুলির শব্দ। তবে বুকে বা মাথায় নয়, নাকিবের 2 হাত আর 2 পা লক্ষ্য করে নিখুঁত নিশানায় গুলি চালানো হলো। নাকিব চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। রক্তে ভেসে গেল চায়ের দোকানের মেঝে। কাজ শেষ করে বাইকগুলো ঝড়ের বেগে অন্ধকারে মিলিয়ে গেল। পুরো ঘটনাটা ঘটল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। কেউ নড়ার সুযোগটুকুও পেল না। অদৃশ্য অয়ন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। ইভানের নিষ্ঠুরতা দেখে সে আতঙ্কিত। পরের দিন সকালের দৃশ্যপট আরও নাটকীয়। নাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বেঁচে আছে, কিন্তু ডাক্তাররা বলে দিয়েছেন সে আর কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতে বা হাত ব্যবহার করতে পারবে না। কিন্তু আসল খেলা শুরু হলো অন্য জায়গায়। নাকিব জ্ঞান ফেরার পর পুলিশ এবং রতনকে জানালো, হামলাকারীদের একজনকে সে চিনতে পেরেছে, যদিও সেটা ছিল ইভানের সাজানো মিথ্যা প্রমাণ। নাকিব দাবি করল, এটা রতনের চিরশত্রু শরীফের কাজ। রতন এমনিতে এমপি হওয়ার স্বপ্নে বিভোর, তার ডান হাত নাকিবের এই অবস্থা দেখে সে ক্ষিপ্ত হয়ে উঠল। রতন ভাবল, শরীফ তাকে দুর্বল করতে চাইছে। শুরু হলো দুই পক্ষের তুমুল সংঘর্ষ। রতনের ছেলেরা গিয়ে শরীফের গোডাউনে আগুন ধরিয়ে দিল। পাল্টা জবাবে শরীফের বাহিনী রতনের মার্কেট ভাঙচুর করল। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হল। পুলিশ, প্রশাসন, সবাই ব্যস্ত হয়ে পড়ল এই দুই পক্ষের দাঙ্গা সামলাতে। ইভান তার বাড়ির ছাদে দাঁড়িয়ে দূরে আগুনের লেলিহান শিখা দেখছিল। তার ঠোঁটের কোণে সেই ক্রূর হাসি। সে জানত, রতন আর শরীফ একে অপরকে শেষ করে দেবে। তাদের এই যুদ্ধের সুযোগে ইভান নিজের সাম্রাজ্য গড়ে তুলবে। কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করল না যে, এই পুরো নাটকের সুতো নাড়ছে এককালের সেই নিরীহ, অপমানিত ছেলেটা। আসল শত্রুকে, তা তারা জানতেই পারল না। অয়ন ছাদের এক কোণায় দাঁড়িয়ে ইভানের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল, এই মাল্টিভার্সের ইভান সফল হয়েছে ঠিকই, কিন্তু তার এই সাফল্যের পথ রক্ত আর প্রতারণায় পিচ্ছিল। অয়ন ভাবল, সে কি কখনো এমন হতে পারত? নাকি তার ব্যর্থতাই তাকে এই পৈশাচিকতা থেকে বাঁচিয়ে রেখেছে? প্রশ্নের উত্তর তার জানা নেই, কিন্তু সে দেখল ক্ষমতার এক ভয়াবহ রূপ। ইভান তার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। রাতের আকাশে অসংখ্য তারা, শহরের নিয়ন আলোয় ঝলমল করছে চারপাশ।
কিন্তু ইভানের চোখ নিবন্ধ তার হাতের স্মার্টফোনে। এক কোণায় অদৃশ্য অয়নও দাঁড়িয়ে, তার দৃষ্টিও ইভানের দিকে। হঠাৎ ইভানের ফোনের স্ক্রিন জ্বলে উঠল। সাবিহার নাম দেখে ইভানের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে রহস্যময় হাসি। ফোনটা রিসিভ করে ইভান শান্ত গলায় বলল, হ্যাঁ, বলো। ওপাশ থেকে সাবিহার উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল। ইভান, মা বাবা আমার বিয়ে ঠিক করতে চাইছে। পাত্র সরকারি চাকরি করে। আমি তোমার কথা বলেছি, কিন্তু তারা কিছুতেই মানতে চাইছে না। তারা সাফ জানিয়ে দিয়েছে, সরকারি চাকরি ছাড়া তারা আমার বিয়ে দেবে না। ইভান একটুও বিচলিত হল না, বরং আত্মবিশ্বাসের সাথে বলল, তোমার মা বাবাকে বলো, কাল আমি আমার পরিবার সহ তোমার বাসায় আসছি। সাবিহা অবাক হয়ে বলল, কিন্তু ইভান, বাবা তো। তাকে থামিয়ে দিয়ে ইভান বলল, কোনো কিন্তু নয় সাবিহা, তুমি শুধু গিয়ে বলো, বাকিটা আমি সামলাব। সাবিহা ফোন রেখে দিল। ইভান ফোন পকেটে পুরে শীষ দিতে দিতে ছাদ থেকে নিচে নেমে গেল। অয়ন বিস্ময় হতবাক। তার নিজের দুনিয়ায় সাবিহাকে সে হারিয়েছে শুধু একটা চাকরির অভাবে, আর এখানে ইভান এত সহজে চ্যালেঞ্জ গ্রহণ করল। অয়ন কৌতূহলী হয়ে উঠল, ইভান কিভাবে সাবিহার বাবাকে মানাবে? সে কি জোর খাটাবে, নাকি টাকার গরম দেখাবে? পরের দিন বিকেলে সাবিহার ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ। সোফায় বসে আছে ইভান, তার বাবা আর মা। উল্টো দিকে বসে আছেন সাবিহার বাবা, জনাব রহমান। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্বভাবে বেশ গম্ভীর এবং নীতিবান। সাবিহার মা পাশেই বসে আছেন চিন্তিত মুখে। দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে সাবিহা, তার চোখে মুখে শঙ্কা। অয়নও অদৃশ্য অবস্থায় ঘরের এক কোণে দাঁড়িয়ে সব দেখছে। জনাব রহমান চশমার ফাঁক দিয়ে ইভানের দিকে তাকালেন। তারপর গম্ভীর গলায় বললেন, সাবিহা তোমার কথা বলেছে। শুনেছি তুমি ফ্রিল্যান্সিং বাকি যেন একটা করো। কিন্তু বাবা, তুমি যা আয় করো তার তো কোনো গ্যারান্টি নেই। আজ আছে, কাল যদি বন্ধ হয়ে যায় তখন কি করবে? এর চেয়ে যদি সরকারি চাকরি বা কোনো স্থায়ী পেশায় থাকতে, তবে ভাবা যেত। আমি আমার একমাত্র মেয়েকে কোনো অনিশ্চিত জীবনে ঠেলে দিতে পারি না। ইভানের বাবা আমতা আমতা করে কিছু একটা বলতে চাইলেন। আসলে বেয়াই সাহেব, ও তো চেষ্টা করছে। কিন্তু জনাব রহমান হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তার কঠোর মুখভঙ্গি দেখে ইভানের বাবা চুপসে গেলেন। তখন ইভান সোজা হয়ে বসল। সে দীর্ঘশ্বাস ফেলে ধীরস্থিরভাবে বলতে শুরু করল, আঙ্কেল, আপনি সাবিহার জন্য যেমন সরকারি চাকরিজীবী পাত্র খুঁজছেন, তেমন ছেলে সমাজে হয়তো অনেক আছে। কিন্তু তাদের বয়সের সাথে কি আপনার মেয়েকে মানাবে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রতিষ্ঠিত হতে হতে ছেলেদের বয়স অনেক বেড়ে যায়। জনাব রহমান ভ্রু কুঁচকে বললেন, বয়সে কি আসে যায়? ছেলে প্রতিষ্ঠিত হওয়াটাই আসল কথা। ইভান বিনীতভাবে কিন্তু দৃঢ়তার সাথে বলল, আসে যায়, আঙ্কেল। অনেক কিছুই আসে যায়। আপনার মেয়ে এখন জীবনের এমন একটা পর্যায়ে আছে, যখন সে চায় তার সঙ্গী তাকে সময় দিক, কেয়ার করুক, তার ছোট ছোট স্বপ্নগুলোর পাশে থাকুক। কিন্তু একজন বেশি বয়সী, রাশভারী পুরুষের কাছে এসব আবেগ হয়তো নিছক ছেলেমানুষি বা আজাইরা মনে হবে। ফলে আপনার মেয়ে সংসারে থেকেও একা অনুভব করবে, কষ্ট পাবে। আপনি কি চান আপনার মেয়ে সারা জীবন এই মানসিক অতৃপ্তিতে ভুগুক? জনাব রহমান কিছুটা বিরক্ত হয়ে বললেন, তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? ইভান হাসল, খুব মার্জিত হাসি। বলল, না আঙ্কেল, একদমই না। আমি আপনাদের চেয়ে অনেক জুনিয়র। জীবনের অভিজ্ঞতা আপনাদের তুলনায় আমার কিছুই না। কিন্তু আপনার মেয়ের মন বোঝার মতো বয়স বা মানসিকতা আমার আছে, যেটা হয়তো ওই বয়স্ক পাত্রের থাকবে না। আপনি একবার সাবিহাকে জিজ্ঞেস করে দেখুন তো, সে কার সাথে সুখী হবে? টাকার সাথে, নাকি মানুষের সাথে? ইভানের কথায় ঘরের পরিবেশ কিছুটা বদলে গেল। জনাব রহমান সাবিহার দিকে তাকালেন। দরজার আড়ালে দাঁড়ানো সাবিহার চোখ দিয়ে তখন নীরবে পানি পড়ছে। বাবার দৃষ্টির সামনে সে মাথা নিচু করে রইল। ইভান থামল না। সে আবার বলল, আচ্ছা, ধরলাম সেই পাত্র সরকারি চাকরি করে। মাসে কত ইনকাম করবে? 50,000? 1 লাখ? ধরলাম, অবৈধ উপায়ে আরো বেশি কামাবে। কিন্তু অবৈধ আয়ের ঝুঁকি তো জানেন। ধরা পড়লে চাকরি, সম্মান, সব যাবে। আর যদি সৎ থাকে, তবে সারা জীবন চাকরি করে শেষ বয়সে পেনশনের টাকা দিয়ে হয়তো সাবিহাকে নিয়ে একটু সুখে থাকবে। কিন্তু যৌবন কালটা তো স্ট্রাগলেই কেটে যাবে। আর শেষ বয়সে যদি হঠাৎ কোনো বড় রোগ ধরে, তখন ওই জমানো টাকাও কি যথেষ্ট হবে? জনাব রহমান চুপ করে রইলেন। তার যুক্তির ভাণ্ডারে টান পড়েছে। ইভান এবার একটু ঝুঁকি নিয়ে বলল, আঙ্কেল, একটা অন্য উদাহরণ দিই। আপনাকে যদি এখন কাদা ছোড়াছুড়ি খেলতে বলা হয়, আপনি কি পারবেন? বা সেই আনন্দ পাবেন? জনাব রহমান রেগে গিয়ে বললেন, ফাজলামি করছো আমার সাথে? আমার বয়সে এসব মানায়? ইভান মাথা নেড়ে বলল, আমিও সেটাই বলছি আঙ্কেল। পারবেন না, কারণ ওই সময়ের মন আর এখনকার মনের মধ্যে আকাশ পাতাল তফাতে।
আপনার মেয়ের বিয়ের ব্যাপারটাও অনেকটা তেমনই। সময়ের চাহিদা সময়ই মেটাতে হয়। আর সবশেষে একটা কথা বলি, একজন সরকারি চাকরিজীবী সারা জীবন হাড়ভাঙ্গা খাটুনি খেটে যা ইনকাম করবে, আমি যদি তা 1 বছরেই ইনকাম করতে পারি, তবে কেন আমি অনিশ্চিত? ঘরের সবাই স্তব্ধ। ইভানের কথায় যে যুক্তি আর আত্মবিশ্বাস ছিল, তা উপেক্ষা করা কঠিন। ইভান উঠে দাঁড়াল, যেন তার বলা শেষ। ঠিক সেই মুহূর্তে সাবিহা দৌড়ে এসে ইভানের হাত ধরল। তারপর বাবার দিকে তাকিয়ে কান্নাজৃত কণ্ঠে বলল, বাবা, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তবে আমি যার সাথে সুখী হব তাকেই মেনে নাও। টাকার চেয়ে আমার কাছে সুখটা বেশি জরুরি। মেয়ের চোখের পানি আর ইভানের যুক্তির কাছে হার মানলেন জনাব রহমান। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তোমাদের জয়ই হলো। আমি রাজি। ধুমধাম করে ইভান আর সাবিহার বিয়ে হয়ে গেল। কমিউনিটি সেন্টার ঝলমল করছে আলোয়। বরকনে বেশে ইভান আর সাবিহাকে দেখে মনে হচ্ছে রাজ্যটক। অদৃশ্য অয়ন একপাশে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে, আমি যা দিনের পর দিন শুধু স্বপ্ন দেখে এসেছি, ইভান তা বাস্তবে করে দেখালো। শুধু সাহস আর উপস্থিত বুদ্ধির জোরে। বিয়ের অনুষ্ঠান শেষে ইভান সাবিহাকে নিয়ে বাড়ি ফিরল। নতুন বউ বরণ করার জন্য বাড়িতে উৎসবের আমেজ। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটল। বাড়ির সামনের রাস্তায় বিকট শব্দে পরপর কয়েকটা পটকা ফুটল। শুধু পটকা ফাটানোই নয়, বাইকে করে আসা কয়েকজন বখাটে ছেলে সাবিহার নাম ধরে অশালীন উক্তি করল। তাদের গালিগালাজ আর বিশ্রী হাসিতে উৎসবের পরিবেশ মুহূর্তেই বিষিয়ে উঠল। বাড়ির সবাই ভয়ে ও লজ্জায় কুঁকড়ে গেল। ইভানের বন্ধুরা আর আত্মীয়রা রেগেমেগে দৌড়ে যেতে চাইল ওদের ধরতে। চল তো দেখি, কোন বাপের বেটা সাহস দেখায় বলে কয়েকজন তো লাঠি হাতেই বেরিয়ে যাচ্ছিল। ইভান তাদের থামালো। সে অত্যন্ত শান্ত গলায় বলল, থামো সবাই। কেউ উত্তেজিত হবে না। ওরা রতনের লোক। আজ আমার জীবনের সেরা দিন, আমি চাই না কোনো ঝামেলা হোক। ওদের সাথে কিছু করা যাবে না এখন। সবাই ইভানের কথায় শান্ত হলো বটে, কিন্তু তাদের মনে ক্ষোভ রয়ে গেল। সাবিহা ভয়ে ইভানের হাত খামচে ধরল। ইভান তাকে আশ্বস্ত করে হাসল। কিন্তু অদৃশ্য অয়ন ইভানের চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল। ইভানের মুখে হাসি থাকলেও তার চোখে ছিল এক হিমশীতল আগুনের ঝিলিক। সেই চোখে ছিল মৃত্যুর পরোয়ানা। অয়ন বুঝতে পারল, ইভান এদের ছেড়ে দেবে না। সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে। আর সেই সময়টা যখন আসবে, তখন এই বখাটে ছেলেগুলো আর তাদের নেতা রতন, কারোরই রক্ষা নেই। আজকের এই অপমানের প্রতিশোধ ইভান এমনভাবে নেবে, যা কেউ কল্পনাও করতে পারবে না। অয়ন প্রমাদ গুণল, রক্তক্ষয়ী সংঘাতের হয়তো আর বেশি দেরি নেই। নাকিব চেয়ারে বসে হাসপাতালের জানালার দিকে তাকিয়ে আছে। গুলিবিদ্ধ হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেছে, কিন্তু এখনো সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। ডাক্তাররা বলে দিয়েছে, আর কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে কিনা সন্দেহ। কাচের জানালায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নাকিবের মনে এক গভীর ভীতি দানা বাঁধছে। তার জীবনের কোনো গ্যারান্টি নেই। এই অন্ধকার জগৎ, রাজনীতি আর পেশিশক্তির খেলায় সে আজ বড়ই ক্লান্ত। সে ভাবছে, যদি এই পথ থেকে সরে যাই, তবে খালু, রতন কি আর আমার পাশে থাকবেন? বিপদে পড়লে কি সাহায্য করবেন? আর যদি থেকেও যাই, তবে জীবনের নিরাপত্তা কোথায়? আজ হাত পা গেছে, কাল হয়তো প্রাণটাই যাবে। নাকিব হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে। মনের অস্থিরতা কাটাতে সে বিকেলের দিকে বাড়ির ছাদে এসে বসল। আকাশের কোণে মেঘ জমেছে, বাতাসের বেগ বাড়ছে। ঠিক এমন সময় তার ফোন বেজে উঠল। আননোন নাম্বার। নাকিব ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এক ভারী, যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এল। নাকিব, তোকে 2 দিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে পরিবারসহ শহর ছেড়ে চলে যাবি। আর কখনো এই এলাকায় মুখ দেখাবি না। নয়তো তোর অবস্থা খুব খারাপ হবে। নাকিবের মেজাজ এমনিতেই খিটখিটে হয়েছিল। হুমকির সুরে সে জ্বলে উঠল। যাব না তুই কেড়ে? কি করবি তুই? খুব সাহস হয়েছে তাই না? শুধু নির্বাচনটা হতে দে একবার, তারপর দেখিস তোর কি হাল করি। ওপাশ থেকে একটা শীতল হাসির শব্দ শোনা গেল। তারপর লাইনটা কেটে দেওয়ার আগে শুধু বলল, আচ্ছা, দেখা যাবে। নাকিব ফোনটা ছুঁড়ে ফেলে দিল পাশের চেয়ারে। তার বুক ধড়ফড় করছে। কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। রতন খালু এমপি পদে দাঁড়িয়েছেন, নির্বাচনে জিতলে তাদের দাপট আরও বাড়বে। তখন এই সব চুনোপুটিদের দেখে নেওয়া যাবে। কিন্তু সেই রাতের খবর নাকিবের সব হিসাব নিকাশ ওলট পালট করে দিল। শহরের কুখ্যাত ডন শরীফ খুন হয়েছে। নিজেরই আস্তানায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর এই খুনের পুরো দায় এসে পড়ল রতনের ওপর। পুলিশ মাঝরাতে রতনকে বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল। শরীফ ছিল রতনের প্রধান প্রতিপক্ষ, তাই সন্দেহটা স্বাভাবিকভাবেই তার দিকেই বেশি। কিন্তু মাত্র 2 দিন যেতে না যেতেই সবকিছু আবার বদলে গেল। পুলিশের তদন্তে রতনের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ মিলল না।
সিসিটিভি ফুটেজ গায়েব, সাক্ষীরা নিখোঁজ, সব মিলিয়ে কেসটা ধোপে টিকল না। রতন ছাড়া পেল। রতন তার ড্রয়িং রুমে বসে আছে, কপালে চিন্তার ভাঁজ। নাকিব হুইলচেয়ারে বসে তার সামনে। নাকিব জিজ্ঞেস করল, খালু, শরীফকে আসলে কে মারল? আপনি তো মারেননি, তাহলে কে? রতন কপালে হাত ঘষতে ঘষতে বলল, বুঝতে পারছি না রে নাকিব। শরীফ আমার প্রতিপক্ষ হলেও সত্যি বলতে আমি নিজেও ওকে ভয় পেতাম। আমার চেয়ে ওর হাত অনেক লম্বা ছিল। ওকে মারা চারটিখানি কথা নয়। কে এমন আছে যে শরীফের ডেরায় ঢুকে ওকে মারার সাহস রাখে? এমন সময় রতনের এক বিশ্বস্ত ইনফরমার, বাবুল, হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। তার চোখ মুখ ফ্যাকাশে। সে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে, আমি খবর পেয়েছি এই সব হামলার পিছনে আছে একজনই। আর সে হলো ইভান। রতন আর নাকিব একসাথে চমকে উঠে বলল, কি ইভান? বাবুল মাথা নেড়ে বলল, জি স্যার। শুধু শরীফকে খুনই নয়, নাকিব ভাইয়ের ওপর যে হামলা হয়েছিল সেটাও ইভানই করিয়েছে। ওই শরীফের নাম ভাঙিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল লাগিয়েছিল। রতন অবাক হয়ে বলল, কিন্তু পুলিশ কিছু করছে না কেন? এত বড় সব ঘটনা ঘটাচ্ছে, অথচ কেউ ওকে ধরছে না। বাবুল অসহায়ভাবে বলল, ইভানের পশম ছোঁয়ার ক্ষমতাও কারো নেই স্যার। ও কোনো প্রমাণই রাখে না। তাছাড়া, বাবুল একটু এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বলল, দেশের অনেক বড় বড় লোক, এমনকি প্রশাসনের ওপরতলার লোকজনও ওর হয়ে কাজ করছে। ওর টাকার জোড়ার নেটওয়ার্ক এখন আমাদের কল্পনার বাইরে। রতন মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার এত বছরের রাজনৈতিক ক্যারিয়ার, এত প্রভাব প্রতিপত্তি, সব যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। অদৃশ্য অয়ন ঘরের এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল। সে অবাক হয়ে ভাবছে, ইভান কি এমন করেছে যে সবাই এত অল্প সময়ে তার হাতের মুঠোয় চলে এল? শুধু টাকা দিয়ে তো এটা সম্ভব না। এর পেছনে নিশ্চয়ই আরো বড় কোনো পরিকল্পনা বা প্রযুক্তি আছে। নাকিব রাগে দাঁত কিরমির করে বলল, খালু, আমি আজ রাতেই ইভানের বাসায় হামলা করব। ও আমাদের শেষ করার আগে আমি ওকে শেষ করে দেব। রতন ধমক দিয়ে বলল, পাগলামি করিস না, সামনে নির্বাচন। এখন কোনো ঝামেলায় জড়ালে আমার নমিনেশন বাতিল হতে পারে। তাছাড়া ইভান এখন অনেক শক্তিশালী। নাকিব জেদ ধরে বলল, তাতে কি? আমি এমনভাবে কাজটা করব যে কেউ টের পাবে না। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। রতন তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু নাকিব শুনল না। তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে। অয়ন সব দেখে দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারছে, নাকিব নিজের বিপদ নিজেই ডেকে আনছে। ইভানকে এভাবে আক্রমণ করার ফল যে কতটা ভয়াবহ হতে পারে, তা ভাবতেই অয়নের গা শিউরে উঠছে। সেদিন গভীর রাত। নাকিব তার নিজের বাড়িতে কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে বসে প্ল্যান করছে। টেবিলের ওপর রাখা ম্যাপ, পিস্তল আর কিছু দেশীয় অস্ত্র। নাকিব উত্তেজিত হয়ে বলছে, আমরা পেছনের দিক দিয়ে ঢুকব। ইভান নিশ্চয়ই তখন ঘুমে থাকবে। ঠিক সেই সময় বাড়ির প্রধান দরজায় বিকট একটা বিস্ফোরণের আওয়াজ হলো। বুম! নাকিবের কানতালা লেগে গেল। ঘরের কাছের জানালাগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। ককটেল ককটেল মেরেছে চিৎকার করে উঠল নাকিবের বন্ধু রাজু। পরমুহূর্তেই শুরু হলো বৃষ্টির মতো গুলিবর্ষণ। ঘরের ভেতরের লাইটগুলো গুলি লেগে নিভে গেল। অন্ধকারে আর্তনাদ আর বারুদের গন্ধে ভরে উঠল ঘর। পালা পালা সবাই নাকিব দৌড়াতে চেষ্টা করল। হঠাৎ রাজু পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। উফ দোস্ত, আমি। রাজুর পেটে গুলি লেগেছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। নাকিব অবস্থা বেগতিক দেখে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করল। চেয়ার ছেড়ে সে হামাগুড়ি দিয়ে এগোতে লাগল। পেছনের দরজা দিয়ে বের হতে যাবে, ঠিক তখনই কয়েকজন মুখোশধারী লোক তাকে ঘিরে ধরল। তাদের হাতে লম্বা ব্যারেলের অটোমেটিক রাইফেল। নাকিব ভয় কাঁপতে কাঁপতে বলল, আমাকে মেরো না, প্লিজ। দলের লিডার, যার মুখ কালো কাপড়ে ঢাকা, সে এগিয়ে এল। নাকিবের কানের কাছে নিচু হয়ে ফিসফিস করে বলল, বসো বলেছেন, তোকে যেন এই এলাকায় আর না দেখি। এটা তোর শেষ সুযোগ। এরপর যদি আর কোনোদিন ইভান ভাইয়ের দিকে চোখ তুলে তাকাস, তবে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। তারপর একটা ভারী বুট দিয়ে নাকিবের মুখে সজোরে লাথি মেরে তারা অন্ধকারে মিলিয়ে গেল। নাকিব রক্তাক্ত মুখে মাটিতে পড়ে রইল। সে বুঝতে পারল, সে অনেক বড় ভুল করেছিল। ইভানের গায়ে হাত দেওয়ার চিন্তাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় বোকামি। আজ সে প্রাণে বেঁচে গেছে শুধু ইভানের দয়ায়, অথবা হয়তো ইভান তাকে বাঁচিয়ে রেখেছে আরও কষ্ট দেওয়ার জন্য। অদৃশ্য অয়ন এতক্ষণ ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। চোখের সামনে এই নৃশংসতা দেখে তার মাথা কাজ করছে না। সে বারবার ভাবছে, না, এভাবে আর হবে না। আমাকে ইভানের মুখোমুখি হতেই হবে। আমাকে জানতে হবে, সে আসলে কি চায়। তার শেষ গন্তব্য কোথায়। আর আমি কি শুধু দর্শক হয়েই থাকব? কিন্তু সে কি বলবে ইভানকে? আমি অন্য পৃথিবী থেকে আসা তুমি? ইভান কি তাকে বিশ্বাস করবে? নাকি তাকেও শত্রু ভেবে শেষ করে দেবে?
অয়নের মাথায় হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর অজানা। সে শুধু জানে, এই রক্তক্ষয়ী নাটকের শেষ তাকে দেখতেই হবে। অয়ন আংটির তৃতীয় প্যাচ ঘুরিয়ে নিজেকে বর্তমান সময়ে নিয়ে এল। এই সময়ে রতন মারা গেছে, তার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। ইভান তার বাড়ির ছাদে একাকী বসে আছে। রাতের আকাশ পরিষ্কার, দূরে শহরের আলো জ্বলছে তারার মতো। অয়ন ধীরে ধীরে ইভানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আংটিটা ঘুরিয়ে নিজেকে দৃশ্যমান করল। অয়ন ভেবেছিল, হঠাৎ নিজের মতো দেখতে কাউকে শূন্য থেকে আবির্ভূত হতে দেখলে ইভান নিশ্চয়ই চমকে যাবে, হয়তো ভয় পাবে। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা। ইভান শান্ত দৃষ্টিতে অয়নের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে স্মিত হাসি। যেন সে জানত অয়ন আসবে। ইভান বলল, তাহলে তুমিই সেই, যাকে আমি প্রতিনিয়ত স্বপ্নে দেখি? অয়ন অবাক হয়ে বলল, তার মানে তুমি আমাকে চেনো? আমার কথা জানতে? ইভান হাসল। সেই হাসিতে কোনো দম্ভ নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, কেন চিনব না? তুমি আর আমি তো একই সত্তা, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। পার্থক্য শুধু একটাই, আমি সফল, আর তুমি ব্যর্থ। ইভান ইশারায় তার সামনের চেয়ারে বসতে বলল। অয়ন দ্বিধা কাটিয়ে বসল। তার মনের ভেতর হাজারো প্রশ্ন। সে জিজ্ঞেস করল, তুমি কিভাবে এমন অসাধ্য সাধন করলে ইভান? একই পরিস্থিতি, একই অভাব, অথচ আমাদের পরিণতি এত ভিন্ন কেন? ইভান আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরলয়ে বলতে শুরু করল। শুরুর দিকে, যখন অভাব আর অপমানে জর্জরিত ছিলাম, তখন আমি প্রায়ই দুঃস্বপ্ন দেখতাম। দেখতাম, আমি এমন সব কাজ করছি যা আমাকে আরো ডুবিয়ে দিচ্ছে। আড্ডা দিচ্ছি, সময় নষ্ট করছি, অজুহাত খুঁজছি। ঘুম ভাঙার পর আমি শিউরে উঠতাম। ভাবতাম, না, আমি তো এসব করতে চাই না। আমি তখন জেদ ধরতাম, স্বপ্নে যা দেখেছি তার ঠিক উল্টোটা করব। আমি এমন কিছু করব যা আমাকে সফল হতে সাহায্য করবে। ইভান একটু থামল, তারপর আবার বলল, কিন্তু সমস্যা হলো, কাজ করার পরও আমি একই স্বপ্ন বারবার দেখতাম। তখন আমি কৌতূহলী হয়ে গবেষণা শুরু করলাম। ইন্টারনেটে ঘাঁটতে ঘাঁটতে মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের কনসেপ্ট সামনে এল। তখন আমি বুঝতে পারলাম, ওগুলো আসলে স্বপ্ন ছিল না। অন্য কোনো পৃথিবীতে আমারই আরেকটা সত্তা সেই ভুলগুলো করছে, আর আমি টেলিপ্যাথির মতো সেটা দেখতে পাচ্ছি। তাই আমি আর ওসব নিয়ে মাথা ঘামালাম না। আমি শুধু আমার কাজ করে গেছি। অয়ন মাথা নিচু করে বলল, আর আমি দেখতাম স্বপ্নে আমি সফল হয়েছি। ভাবতাম একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে সেটা তুমি হয়েছ। ইভান অয়নের চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কারণ যখন হতাশা আসতো, আমি খুঁজতাম ইনকামের নতুন কোনো পথ, আর তুমি খুঁজতে মানুষের সঙ্গ। তুমি বন্ধুদের আড্ডায়, প্রেমিকার কাছে গিয়ে সাময়িক শান্তি খুঁজতে। সেটা তোমাকে স্বস্তি দিত ঠিকই, কিন্তু সমস্যার সমাধান দিত না। তুমি স্লো ইন্টারনেট আর ভাঙা ল্যাপটপ নিয়ে অভিযোগ করতে, ভাগ্যকে দোষ দিতে। আর আমি খুঁজতাম ওই ভাঙা ল্যাপটপ দিয়ে কিভাবে কাজ চালানো যায়। আমি অজুহাত খুঁজিনি অয়ন, আমি উপায় খুঁজেছি। আর তাই আজ আমি এখানে, আর তুমি ওখানে। অয়নের মনে হলো কেউ যেন আয়নার সামনে তার নগ্ন রূপ তুলে ধরেছে। সে বলল, বুঝলাম। কিন্তু রতন, শরীফ, এদের মারলে কেন? আর এত মানুষকে কিভাবে নিয়ন্ত্রণে রাখলে? কেউ তোমার বিরুদ্ধে গেল না? ইভানের চোখে এবার সেই কঠিন চাউনি ফিরে এল। সে বলল, রতন, শরীফ, এরা ছিল সমাজের বিস্ফোরা। মানুষের অশান্তির মূল। আমি শুধু আগাছা পরিষ্কার করেছি। আর যারা আমার বিরুদ্ধে যেতে পারত, তাদের প্রত্যেকের এমন সব গোপন তথ্য আমি বের করেছি, যা ফাঁস হলে তাদের জীবন শেষ হয়ে যাবে। ব্ল্যাকমেইল বলো আর কৌশল, আমি তাদের হাত পা বেঁধে রেখেছি। অয়ন শঙ্কিত হয়ে বলল, কিন্তু এতে তো তুমিও রিস্কে আছো। কেউ যদি। ইভান তাকে থামিয়ে দিয়ে হাসল। কে বলল আমি রিস্কে আছি? আমার প্রতিশোধ নেওয়া শেষ। এই নোংরা রাজনীতি আর পেশিশক্তির খেলা আমার আর ভালো লাগছে না। আমি সব গুছিয়ে নিয়েছি। আগামীকালই আমি সপরিবারে লন্ডনের পথে রওনা হব। সেখানে বিশ্বের নামকরা কয়েকটি আইটি কোম্পানি থেকে কাজের অফার পেয়েছি। বাকি জীবনটা ওখানেই কাটাবো, নিরাপদে, সম্মানের সাথে। অয়ন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, তাহলে আমার কি করা উচিত ইভান? আমি কি কখনো সফল হব না? আমি কি শুধুই ব্যর্থ থেকে যাব? ইভান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অয়নের কাঁধে হাত রেখে বলল, আমার মতো হবে কি না জানি না। আমার পথটা অনেক কঠিন, অনেক নির্মম ছিল। তুমি হয়তো সেটা পারবে না, আর পারা উচিত না। তবে চেষ্টা করলে তুমিও সফল হবে। শুধু নিজের বদ অভ্যাসগুলো ত্যাগ করো, অজুহাত দেওয়া বন্ধ করো, আর কাজে ফোকাস করো। অয়ন বিষণ্ণ মুখে বলল, কিন্তু সাবিহা, সে কি আমাকে ছেড়ে চলে যাবে? ইভান মৃদু হেসে বলল, সে তোমারই আছে এবং তোমারই থাকবে। আমি সাবিহাকে চিনি। সে টাকার কাঙাল নয়, সে ভালোবাসার কাঙাল।
সে ওরকম মেয়ে না যে তুমি ব্যর্থ বলে তোমাকে ছেড়ে যাবে। সে শুধু চায় তুমি একটু সিরিয়াস হও। তুমি যদি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, সে তোমার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। ইভানের কথা শেষ হতেই ছাদের কোণে সেই উজ্জ্বল আলোকময় দরজাটা আবার খুলে গেল। তীব্র আলোয় চারপাশ ভরে গেল। অয়ন বুঝতে পারল, তার সময় শেষ। সে এখানে এসেছিল শুধু নিজের ভুলগুলো শোধরানোর পথ খুঁজতে। এখন তার ফেরার পালা। অয়ন ধীর পায়ে আলোর দরজার দিকে এগিয়ে গেল। দরজার ওপাশে পা দিতেই মুহূর্তে সে ফিরে এল স্টেশনে। সেই ট্রেনের হুইসেল, সেই কোলাহল। সামনে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত ডাক্তার। ডাক্তার হাত বাড়িয়ে বলল, তোর আংটিটা দে। অয়ন আংটিটা খুলে তার হাতে দিল। তারপর জিজ্ঞেস করল, কিন্তু তুমি আসলে কে? কেন আমাকে সাহায্য করলে? লোকটি আংটিটা পকেটে রেখে মুচকি হাসল। বলল, আমি আমি হলাম এক আয়না। যে আয়না মানুষকে তার নিজের ভুলগুলো ধরিয়ে দিতে সাহায্য করে। ব্যাস, এছাড়া আর কিছু না। যা, বাড়ি যা। এই বলে লোকটি ভিড়ের মধ্যে মিশে গেল। অয়ন কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক বুক সাহস নিয়ে বাড়ির পথ ধরল। অয়ন যখন বাসায় ফিরল, তখন রাত গভীর। দরজায় কড়া নাড়তেই মা দরজা খুললেন। অয়নকে দেখেই মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বাবাও এসে পাশে দাঁড়ালেন, তার চোখেও জল। তারা ভেবেছিলেন ছেলে বুঝি আর ফিরবে না। অয়নও তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদল। অভিমান, কষ্ট সব ধুয়ে মুছে গেল। ঠিক সেই মুহূর্তে অয়নের চোখ পড়ল দরজার দিকে। সেখানে সাবিহা দাঁড়িয়ে আছে। তার চোখ ফোলা, হয়তো অনেক কেঁদেছে। কিন্তু অয়নকে দেখে তার মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। অয়ন বুঝতে পারল, ইভান ঠিকই বলেছিল। আর যাই হোক, এই মেয়েটা তাকে কখনো ছেড়ে যাবে না। সাবিহা ছুটে এল। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। কোনো কথার প্রয়োজন হলো না। শুধু নির্বতাই বলে দিল সব প্রতিশ্রুতি। কেটে গেল 5টি বছর। আজ অয়নের জীবনটা অনেকটা ছবির মতো সুন্দর। সে এখন তার নিজের বাড়ির প্রশস্ত বেকনিতে বসে আছে। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাসে মাটির সোদা গন্ধ। হাতে এক কাপ ধোয়া ওঠা কফি আর একটা ডায়েরি। সে কলম হাতে নিয়ে লিখতে শুরু করল। 5 বছর আগে সেই রাতে যদি আমি নিজের ভুলগুলো বুঝতে না পারতাম, যদি সেই ইভানকে না দেখতাম, তাহলে হয়তো আজ আমি সফল হতাম না। হয়তো হারিয়ে যেতাম অন্ধকারের অতলে। আমি ইভানের মতো হতে পারিনি। তার মতো কোটিপতি হইনি, লন্ডনে পাড়ি জমাইনি। কিন্তু যতটুকু হয়েছি, এতে আমি অনেক বেশি সুখী। ইভানের মতো প্রতিশোধ আর রক্তের রাস্তায় আমি কখনো পা বাড়াইনি। আমি বেছে নিয়েছি পরিশ্রম আর সততার পথ। যার ফলে আজ সবার কাছে আমি ভয় নয়, সম্মান পাই। আজ আমার নিজের একটা সুন্দর বাড়ি আছে, একটা ছোট আইটি ফার্ম আছে, যা আমার আয়ের ভালো উৎস। বাবার সব দেনা শোধ করেছি অনেক আগেই। এখন পাওনাদাররা আর গালি দেয় না, বরং রাস্তায় দেখলে সালাম দেয়। মা বাবার মুখে এখন আর দুশ্চিন্তার ছাপ নেই, আছে প্রশান্তির হাসি। আর সাবিহা, সে এখন আমার অর্ধাঙ্গিনী। আমাদের ঘর আলো করে এসেছে একটা ফুটফুটে কন্যা সন্তান। তার হাসিতে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। দিন শেষে যখন বাসায় ফিরি, তখন মা, বাবা, স্ত্রী আর সন্তানের হাসিমুখগুলো দেখতে পাই, এর চেয়ে বেশি আর কি চাই? ইভানের মতো সুপার পাওয়ার বা অঢেল ক্ষমতা হয়তো আমার নেই। কিন্তু আমি বুঝেছি, পুরুষ হিসেবে আসল সার্থকতা অনেক টাকায় নয়, বরং পরিবারের মুখে হাসি ফোটানোতে। আমি অয়ন, আমি আজ সার্থক। আমি সুখী। কলম থামিয়ে অয়ন ডায়েরিটা বন্ধ করল। বেলকনির রেলিংয়ে ভর দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তার মুখে লেগে রইল এক তৃপ্তির হাসি। সমাপ্ত। অন্য আমি। লেখা,